হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দ্যাট ইজ মিনারেলস অ্যান্ড পাওয়ার সোর্সেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের কি কি খনিজ পদার্থ রয়েছে এবং সেখান থেকে কি ধরনের শক্তি আমরা পাচ্ছি, অর্থাৎ ভারতবর্ষের খনিজ সম্পদ আর তার সঙ্গে ভারতবর্ষের শক্তি সম্পদ, এই বিষয়ে আমরা জানবো আজকে, যেটা জিওগ্রাফির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ কোন রাজ্যে সবথেকে বেশি হয়, উত্তোলনে কোন রাজ্য প্রথম, বিশ্বে ভারতবর্ষের স্থানই বা কত, আবার কোন রাজ্যে সঞ্চয়ের পরিমাণ বেশি। রাজ্যে সঞ্চয়ের পরিমাণ বেশি মানেই যে সেখানে উত্তোলন সবথেকে বেশি হবে এরকমটা ব্যাপার না। তার কারণ হচ্ছে সঞ্চয় হয়তো সেখানে বেশি, কিন্তু উত্তোলন করা খুব একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে না সেই রাজ্যের পক্ষে। যে কারণে আমরা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে দেখব রাজ্য আলাদা, আবার উত্তোলনের ক্ষেত্রে দেখব রাজ্যের স্থান আলাদা। সঞ্চয়ে কোনো রাজ্য প্রথম হলে হয়তো সেই খনিজ সম্পদ উত্তোলনে সেই রাজ্য হয়তো প্রথম না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওকে, তো এই জায়গাগুলো ধরে ধরে আজকে আমরা পড়বো ভারতবর্ষে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়। সব পড়বো না, সব পড়তে গেলে পুরো ঘেটে যাবে। খনিজ সম্পদকে বেসিক্যালি কয়েকটা ভাগে আমরা ভাগ করি, ধাতব, অধাতব, এরকম। সেগুলোতে আমরা যাচ্ছি না। স্পেসিফিক একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো আমাদের দরকার আমরা খালি সেগুলোই পড়বো। ওকে, প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো, খুব ভাইটাল একটা চ্যাপ্টার। আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না। ভালো করে শুধু খালি তোমরা মন দিয়ে ক্লাসটা করো। তাহলে আজকে আমরা যেটা পড়ছি দ্যাট ইজ মিনারেলস অ্যান্ড পাওয়ার সোর্সেস অফ ইন্ডিয়া। ভারতের খনিজ এবং শক্তি সম্পদ, কোথা থেকে শক্তি বেশি আসছে। ন্যাচারালি ভারতবর্ষে যদি আমরা দেখি শক্তির দিক থেকে বিদ্যুৎ শক্তি সব থেকে বেশি ব্যবহৃত হয়। এই যে বিদ্যুৎ শক্তি, সেটা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ থেকে আসে। স্বভাবতই পারমাণবিক বিদ্যুতে ভারতবর্ষ অনেকটাই পিছিয়ে, কারণ ভারতবর্ষে যদি আমরা পারমাণবিক শক্তির জন্য যে সকল তেজস্ক্রিয় মৌলের দরকার, তেজস্ক্রিয় পদার্থের দরকার, তার কিন্তু ভান্ডার ভারতবর্ষে খুব একটা বেশি নেই, তাই না? কিন্তু তাপশক্তির ক্ষেত্রে বেশিরভাগটাই আসে কয়লা থেকে, জীবাশ্ম জ্বালানি থেকে আসে। আমরা শক্তির ক্ষেত্রে যদি দেখি, সেখানে আমরা প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, এই কথাগুলো আমরা কিন্তু 9-10-এ পড়েছি। প্রচলিত শক্তি বলতে যে সকল শক্তি উৎস বা যে সকল খনিজ পদার্থ থেকে শক্তি পাওয়া যায় বেসিক্যালি, এবং যেটা নিঃশেষ হয়ে যায়, যেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় না, যেমন ধরো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এগুলো কি আমাদের ভূগর্ভে বা ভূপৃষ্ঠের নিচের অংশে সঞ্চিত আকারে আছে। দীর্ঘ বছর ধরে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে বিভিন্ন সময়ে ভূতাত্ত্বিক আলোড়ন হোক, ভূমিকম্প হোক, যাই বলো না কেন, সেগুলোর মাধ্যমে কি হয়েছে, এই যে এত উদ্ভিদ প্রাণী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চাপা পড়ে মাটির নিচে থেকে গেছে। পরবর্তীকালে সেই সব জায়গাগুলো ধরো উদ্ভিদের ক্ষেত্রে কয়লাতে পরিণত হয়েছে, প্রাণীদের দেহাবশেষ খনিজ তেলে পরিণত হয়েছে। ওকে, তো এই যে জায়গাগুলো, এখান থেকে কিন্তু ভারতবর্ষের শক্তি তৈরি হচ্ছে। তাপবিদ্যুতের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা দেখব কি যে কয়লা থেকে তাপশক্তি তৈরি করা হচ্ছে, তাপ বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, এবং সেটাই ভারতবর্ষের সব থেকে বড় ক্ষেত্র যেখান থেকে তাপশক্তি তৈরি হচ্ছে বা তাপ বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কয়লা। ভারতবর্ষে যদি দেখি আমরা কয়লার উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। আস্তে আস্তে করে আজকে আমরা আসবো। সবাই সুন্দর করে তোমরা ক্লাসটা করো, আশা করি তোমাদের মগজস্থ হবে, তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। ওকে, চলো। ফার্স্ট অফ অল, আমাদের খনিজ পদার্থ হিসেবে যেটা আমরা পাই, চারিদিকে দেখি লোহা আর লোহা, তাই না? ধাতব খনিজ পদার্থ বলছি লোহাকে। আমরা যেদিকেই তাকাই লোহা, কারণ আমরা জানি ভারতবর্ষে বা ইতিহাস যদি আমরা পড়ি, ইতিহাসে মানুষ যখন সভ্যতার বিবর্তন হতে শুরু করে, সভ্যতার সূচনা হতে শুরু করে, সূচনা পর্বে মানুষ প্রথম যে ধাতু আবিষ্কার করেছিল সেটা কিন্তু তামা। তামা আবিষ্কার হয়েছে,
তামার পরেই যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে লোহা। তখন থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ বা পৃথিবী লৌহ যুগে বসবাস করছে। এরপরে প্রচুর ধাতু আবিষ্কার হয়েছে, আমাদের নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে প্রচুর ধাতু আবিষ্কার হয়েছে, কিন্তু লোহার যতটা ব্যবহার রয়েছে, লোহার যত কাজে লাগে সেরকম করে অন্যগুলো কাজে লাগে না। যেমন ধরো সোনা, প্রিসিয়াস স্টোন, প্রিসিয়াস মেটাল। আমরা অলংকারের ক্ষেত্রে, গয়না বানানোর ক্ষেত্রে, অর্নামেন্টসের ক্ষেত্রে আমরা সোনা ব্যবহার করছি, আমরা হীরা ব্যবহার করছি। হীরাও একটা খনিজ পদার্থ, অধাতব খনিজ পদার্থ। কার্বনের একটা রূপভেদ, আমরা বলছি হীরাকে বা হীরক বলছি আমরা। আবার দেখো, হীরা অধাতব মূল্যবান, সোনা ধাতব মূল্যবান। এরপর যদি আমরা দেখি সিলভার, রূপা, সেটাও ধাতব খনিজ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু কনসেপচুয়ালি মনে রাখতে হবে যে কোনটা ধাতব কোনটা অধাতব। পরীক্ষাতে এরকম করে আসবে না, একদম স্পেসিফিক ভাবে যেটা আসবে। যেহেতু লৌহ যুগ চলছে তাই লোহা সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। তাই প্রথম যেটা আমরা জানবো দ্যাট ইজ লৌহ আকরিক। লোহা যে আমরা উত্তোলন করছি, সরাসরি কিন্তু আমরা ব্যবহারযোগ্য লোহা পাচ্ছি না। কি পাচ্ছি? লোহার বিভিন্ন আকরিক পাচ্ছি। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, এরকম বেশ কিছু লৌহ আকরিক পাচ্ছি। তার মধ্যে ম্যাগনেটাইট থেকে বা হেমাটাইট বা লিমোনাইট থেকে আমরা কি করছি? লৌহকে বা লোহাকে ধাতু হিসাবে নিষ্কাশন করছি। এই যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট বলছি, এগুলো লোহার আকরিক। আকরিক কাকে বলে? না, যে সকল খনিজ পদার্থ থেকে ওই পার্টিকুলার ধাতুকে খুব সহজে, সুলভ মূল্যে, কম খরচে আমরা নিষ্কাশন করতে পারি, নিজেদের ব্যবহার উপযোগী করে তুলতে পারি, তখনই তাকে আমরা বলছি আকরিক। ওকে, সেই লৌহ আকরিক সম্পর্কে আমরা জানবো। কি বলেছে? পৃথিবীর ভূত্বকের 50% লোহা। পৃথিবীর ভূত্বকের 50%ই হচ্ছে লোহা। লোহার আকরিক কি কি রয়েছে? লোহার আকরিক রয়েছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, দেন সিডেরাইট। 4 ধরনের লৌহ আকরিক আবিষ্কৃত হয়েছে, যেখান থেকে আমরা লোহাকে নিষ্কাশন করতে পারি। কেমন? সঞ্চিত লোহার আকরিক, সঞ্চিত লোহার আকরিক অর্থাৎ ভূগর্ভে যদি আমরা লোহার কথা ভাবি, ভূগর্ভে যদি আমরা লোহার কথা ভাবি, সেটা যে সঞ্চয় রয়েছে, তার যে ভান্ডার রয়েছে, সেই ভান্ডারের হিসেবে কত বড় ভাঁড় রয়েছে, লোহার আকরিকের কত বড় ভাঁড় রয়েছে ভারতবর্ষে, সেই সাপেক্ষে যদি আমরা দেখি, বিশ্বে বিভিন্ন দেশ রয়েছে, প্রত্যেকটা দেশের একটা নিশ্চিতভাবে একটা ভাঁড় বা ভান্ডার রয়েছে। সেই ভান্ডারের আয়তন কতটা? যদি দেখা যায় ভারতবর্ষে লৌহ আকরিকের যে ভাঁড়টা রয়েছে, সেই ভাঁড়টা পৃথিবীর সাপেক্ষে দ্বিতীয় বৃহত্তম ভান্ডার। দ্বিতীয় বৃহত্তম ভান্ডার কি বলা হয়? দ্বিতীয় বৃহত্তম ভান্ডার। অর্থাৎ ভারতবর্ষে যে লৌহ আকরিকের ভাঁড় রয়েছে, সেই ভাঁড়টা যতটা বড়, তার থেকে আরেকটু বড় আছে এরকম কোন দেশ আছে যেখানে ভাঁড় সব থেকে বড়, আর ভারতেরটা তার থেকে একটু ছোট। বোঝা গেল? অর্থাৎ লৌহ আকরিকের সঞ্চয়ে ভারতবর্ষ বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে। কি করে? দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম কে করে? রাশিয়া। আমরা জানি ভারতবর্ষের প্রিয় একটা আন্তর্জাতিক দেশ, যেখানে আমরা রাষ্ট্রপতি হিসেবে পুতিনকে দেখবো। আমরা ভারতবর্ষের সহযোগী, ভারতবর্ষকে সাহায্যকারী, সহায়তা প্রদানকারী একটা দেশ যেটা হচ্ছে রাশিয়া। চীনের ঠিক ওপরে অবস্থিত। চীনের ঠিক ওপরে অবস্থিত, এশিয়া কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত। তো এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত রাশিয়ার ভাঁড় সব থেকে বেশি কিসে? লৌহ আকরিকে। ভারতবর্ষের ভাঁড় রাশিয়ার থেকে একটু ছোট। দ্বিতীয় বৃহত্তম ভান্ডার ভারতবর্ষ। আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান চতুর্থ, চীন প্রথম। মাইন্ড ইট। ভাঁড় সব থেকে বেশি কার? রাশিয়া। কিন্তু রাশিয়া সহজে লোহা উৎপন্ন করতে পারছে না। ভারতবর্ষের ভাঁড় বিশ্বের দ্বিতীয়, কিন্তু ভারতবর্ষ লোহাকে সঠিকভাবে উত্তোলন করতে পারছে না। প্রচুর আছে কিন্তু কাজে লাগাতে পারছে না, উত্তোলন করতে পারছে না, নিষ্কাশন করতে পারছে না।
সেই জন্য আকরিক লোহা যখন উত্তোলন করা হচ্ছে, সেই উত্তোলনের বিচারে ভারতের স্থান কিন্তু চতুর্থ। মাইন্ড ইট। সঞ্চয়ে দ্বিতীয়, উত্তোলনে তারা ডবল, চতুর্থ। প্রথম যদি আকরিকের সঞ্চয়ের পরিমাণে রাশিয়া হয়, উত্তোলনে কে হচ্ছে? উত্তোলন হচ্ছে চীন। ঠিক আছে। লৌহ আকরিক খনিজ পদার্থ রপ্তানি করতে ভারত প্রথম। ভারতবর্ষ যে লৌহ আকরিক উত্তোলন করছে সেটা বিদেশে রপ্তানি মানে কি? আমাদের দেশ থেকে বিদেশে যাচ্ছে, রপ্তানি, এক্সপোর্ট হচ্ছে। আর যখন বিদেশ থেকে আমাদের দেশে আসে তখন তাকে বলা হয় আমদানি করা হচ্ছে। আমাদের মার্কেটে আমদানি হচ্ছে। রপ্তানি মানে অন্য দেশের মার্কেটে যখন আমদানি করছি আমরা, তখন আমাদের দেশ থেকে সেটার সাপেক্ষে বলছি রপ্তানি বা এক্সপোর্ট। আর যেটা আসছে তাকে আমরা বলছি ইম্পোর্ট। কেমন? তো এই যে লৌহ আকরিক খনিজ পদার্থ রপ্তানিতে ভারতের স্থান কত? প্রথম। অর্থাৎ যে লৌহ আকরিকটা তুলছে তার বেশিরভাগ অংশটা রপ্তানি ক্ষেত্রে ব্যবহার করছে ভারতবর্ষ। রাজ্য হিসেবে প্রথম। পরীক্ষায় প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট। যদি বলা হয় লৌহ আকরিক উত্তোলনে প্রথম চীন, সঞ্চয়ে প্রথম রাশিয়া, ভারতবর্ষ লৌহ আকরিক সঞ্চয়ে কত? দ্বিতীয়, উত্তোলনে চতুর্থ। এবার ভারতবর্ষের সব থেকে বেশি কোন রাজ্যে লোহা উত্তোলন করা হয়? সব থেকে বেশি সেটা হচ্ছে রাজ্য হিসেবে কাকে পাবো? উড়িষ্যাকে পাবো। উড়িষ্যা প্রাকৃতিক সম্পদে অর্থাৎ খনিজ সম্পদে সমৃদ্ধ, সমৃদ্ধ একেবারে। বুঝে গেল? নেক্সট, এরপরে আমরা যেটা পড়বো ম্যাঙ্গানিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেটাল বা ধাতু, সেগুলোকে আমরা পড়বো। উত্তোলনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ। উত্তোলনে প্রথম মধ্যপ্রদেশ। ম্যাঙ্গানিজ সব থেকে প্রডিউস করছে কারা? মধ্যপ্রদেশ। সঞ্চয়ে উড়িষ্যা। দেখো উড়িষ্যাতে প্রচুর আছে, কিন্তু উত্তোলন ম্যাঙ্গানিজের ক্ষেত্রে উত্তোলন অতটা ভালো হচ্ছে না, লোহার ক্ষেত্রে হচ্ছে। বুঝা গেছে? বক্সাইট কি জানি? অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহার। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। আমরা কি করি? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি করতে পারি। সেই জন্য আমরা বলছি বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়াম তৈরিতে ব্যবহৃত হয়। উত্তোলনে প্রথম উড়িষ্যা। দেখলে লৌহ আকরিকেও প্রথম, ম্যাঙ্গানিজ রিজার্ভেও প্রথম, আবার বক্সাইট বা অ্যালুমিনিয়াম তৈরিতে বা যদি আমরা দেখি উত্তোলনে প্রথম হচ্ছে উড়িষ্যা। সমৃদ্ধ দেশ, খনিজ সমৃদ্ধ রাজ্য। সঞ্চয়েও দেখো উড়িষ্যা। এ ধরনের উত্তর যদি হতো আমাদের খানিকটা সুবিধা হতো, কেননা এই আমাদের খনিজ পদার্থের ক্ষেত্রে সঞ্চয়টা একরকম, উত্তোলন করা হচ্ছে আরেক রকম ভাবে। সেখানে আমরা যদি দেখি হয়তো ইনফ্রাস্ট্রাকচার সেই ধরনের ডেভেলপ হয়নি, কমিউনিকেশন সিস্টেম খুব একটা ভালো ডেভেলপ হয়নি। দ্যাটস ওয়াই সেখানে উত্তোলন করা খুব একটা বেশি সহজ নয়, কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। যদি উত্তর এক হতো আমাদের সুবিধা হতো, কিন্তু এখন উত্তর এক নেই, কিছু করার নেই। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তোমরা বেসিক্যালি আমি এইটা বলবো তোমাদেরকে, যারা একেবারেই মনে রাখতে পারবে না, যদি লোহা, যদি ম্যাঙ্গানিজ, যদি বক্সাইট, যদি তামা, এই জায়গাগুলো আসে, তোমরা সবসময় চেষ্টা করবে উড়িষ্যাকে প্রেফার করার। যদিও বা তামার ক্ষেত্রে একটু আলাদা। তামা যদি দেখো তোমরা, উত্তোলনে মধ্যপ্রদেশ, সঞ্চয়ে রাজস্থান। রাজস্থানে সব থেকে বেশি তামা রয়েছে। তামার রং কি? লালচে। মরুভূমির বালির রং কি? লালচে। সেই জন্য সঞ্চয়ে রাজস্থানে সব থেকে বেশি আমরা তামা পাবো। বুঝে গেল? উত্তোলনে মধ্যপ্রদেশ, মনে রাখার চেষ্টা করবে তোমরা। ওকে। অভ্র, অধাতব খনিজ পদার্থ। আমি বললাম একটা মেটাল জাতীয়, ধাতু জাতীয়, তাকে আমরা বলছি ধাতব। যেগুলো ধাতু জাতীয় নয় সেগুলোকে আমরা কি বলছি? অধাতব। অধাতব খনিজ পদার্থ বিশ্বে ভারত প্রথম। অভ্র উৎপাদনে বিশ্বে ভারতের প্রথম, ভারত হচ্ছে বিশ্বে প্রথম অভ্র উৎপাদন। পৃথিবীর উত্তোলিত অভ্রর 75%। পৃথিবীতে যদি 100 কেজি অভ্র পাওয়া যায়, 100 কুইন্টাল যদি পাওয়া যায়, তার মধ্যে 75 কুইন্টাল হচ্ছে ভারতবর্ষে তৈরি হচ্ছে। মনে রাখবে, অভ্র উৎপাদনে ভারতের স্থান কিন্তু প্রথম। অন্ধ্রপ্রদেশ রাজ্য অভ্র উৎপাদনে প্রথম। তাহলে দেখো আমরা কিন্তু দুটো ইনফরমেশন আমরা জানছি। কিরকম? সবার ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে একটা প্রমিনেন্ট প্লেস রয়েছে ভারতের, সেটা বিশ্বের সাপেক্ষে ভারতের স্থান। আবার ভারতে যে 28টা রাজ্য আছে
তার সাপেক্ষে কে সব থেকে বেশি সঞ্চয় করে রেখেছে বা কে সব থেকে বেশি উত্তোলন করছে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে খানিকটা মনে রাখতে হয়। আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি প্রচুর মেটাল জাতীয় খনিজ পদার্থ আছে, কিংবা টলমাইট প্রচুর আছে, তোমরা কিন্তু সেগুলো অতটা যেও না, যেটা আমি তোমাদেরকে করাচ্ছি সাফিসিয়েন্ট। ঠিক আছে, লেড ডেড অনেক কিছু ধাতব পদার্থ আছে। এরপরে যেটা পাচ্ছি আমরা চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 50%-এরও বেশি ক্যালসিয়াম কার্বনেট কিসের কেলাস? চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের কেলাস। চুনাপাথরে যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ 40-45% হয় তখন তাকে বলা হচ্ছে ডলোমাইট। চুনাপাথরের কোন রাজ্যে বেশি হয় কম হয় সেটা আমাদের লাগবে না। ঠিক আছে, নেক্সট দেখো। এরপরে আমরা পড়লাম খনিজ সম্পদ। প্রচুর খনিজ সম্পদ আছে। তোমরা যে কোনো বইতে যদি স্টাডি করো, বই থেকে যদি স্টাডি করে থাকো, কেউ দেখবে আরো অনেক খনিজ সম্পদের নাম দেওয়া আছে, কোন রাজ্য উৎপাদন করছে, কোন রাজ্য কম করছে। সোনা আছে, সোনার ক্ষেত্রে তোমরা শুধু মনে রাখবে কর্ণাটক, কারণ তোমরা প্রত্যেকেই কেজিএফ মুভি নিশ্চয়ই দেখেছ। কোলার গোল্ড ফিল্ডস, কেজিএফ এর ফুল ফর্ম হচ্ছে কোলার গোল্ড ফিল্ডস, যেখান থেকে সব থেকে বেশি সোনা উৎপাদন করা হয়। সেটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ভারতবর্ষের পশ্চিম ঘাটের পাদদেশে একটা রাজ্য, মহারাষ্ট্রের ঠিক নিচে, তার নাম হচ্ছে কর্ণাটক। এই কর্ণাটকে সোনা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। বোঝা গেল? এটা মনে তোমরা রাখবে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভারতবর্ষের শক্তি সম্পদ। ভারতবর্ষের শক্তি সম্পদ মানে ভারতবর্ষে এত যানবাহন চলাচল করছে, এত ফ্যাক্টরি চলছে, এত কলকারখানা চলছে, এত যানবাহন, মানে আমরা এরোপ্লেন থেকে শুরু করে, অর্থাৎ সড়কে যান চলাচল, জলপথে যান চলাচল, আকাশপথে যান চলাচল, যাবতীয় সব কিছুতেই যেমন লোহা দিয়ে বানানো হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলোকে চালনা করতে গেলে, সেগুলো যখন পরিচালিত হচ্ছে, মানুষের পরিষেবায় নিয়োজিত হচ্ছে, তখন সেখানে কি এনার্জি সাপ্লাই করতে হচ্ছে। বিমান চালাতে গেলে সেখানে একটা উন্নত মানের খনিজ তেল ব্যবহার করা হচ্ছে। ট্রেন চালাতে গেলে সেখানে উন্নত মানের কয়লা ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন কলকারখানাতে আমরা দেখছি কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে। কোথাও আমরা আবার সব থেকে বড় ব্যাপার, আমাদের রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো কোথা থেকে আসছে? এই যে জ্বালানি বলছি আমরা, জ্বালানিকে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা ভাবি, সেখানে ভাবতে পারি এটাই শক্তি, হ্যাঁ কি না? কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ল অফ আইনস্টাইন, আমরা কি বলতে পারি, মাস থেকে বা ভর এনার্জিতে কনভার্ট। আমরা কোনো একটা বস্তুকে যদি পুড়তে থাকি, কোনো একটা বস্তুকে যদি আমরা পোড়াই, সেখান থেকে যে তাপ শক্তি পাওয়া যায় সেটাকেই আমরা বলছি শক্তি সম্পদ। কি বলছি? শক্তি সম্পদ। এই তাপ শক্তিটাকে কালেক্ট করে আমরা বিদ্যুতে কনভার্ট করছি। আমরা বিদ্যুৎ শক্তি থেকে আবার বিভিন্ন শক্তিতে কনভার্ট করছি। কখনো আমরা সাউন্ডে কনভার্ট করছি, কারণ যখন আমরা হোম থিয়েটার চালাই তখন কি হয়, ইলেকট্রিক না থাকলে কি হোম থিয়েটার চলে? নিশ্চয়ই চলে না। তাহলে ইলেকট্রিক যখনই দিচ্ছি, অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা, সেই বিদ্যুৎ শক্তি সাউন্ডে বা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার যখন দেখো আমরা ফোন ব্যবহার করছি, ব্যাটারি না থাকলে ফোন চলে? ফোন ডেড হয়ে যায়। তাহলে সেখানে বিদ্যুৎ শক্তি আছে বলে আমরা কি করছি, যখন ফোন করছি এই বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ কিনা? ফ্যান চালাচ্ছি, যখনই আমরা ইলেকট্রিকটা দিলাম, সুইচটা দিলাম, তখনই কি হচ্ছে, ফ্যানটা ঘুরছে। তাহলে বিদ্যুৎ শক্তি দেখো যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হচ্ছে। আমরা যখন সুইচটা দিলাম, এই ধরো আলো জ্বলছে, এই আলো জ্বলছে, ইলেকট্রিক না থাকলে আলো জ্বলে? শুধু জোনাকির ক্ষেত্রে জ্বলে, তাও আবার তার জন্য আলাদা একটা কারণ রয়েছে। তাহলে এই যে আমরা সুইচ অন করছি, ফ্যান ঘুরছে, আলো দিচ্ছে, তাহলে আলোর ক্ষেত্রে সেটা কি, বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা শক্তি বিদ্যুৎ শক্তি থেকেই কিন্তু আসছে, বিদ্যুৎ শক্তি থেকেই আসছে। সর্বোপরি যদি আমরা ভাবি এই বিদ্যুৎ শক্তি কোথা থেকে আসছে, আমি বললাম সিংহভাগটা আসছে কয়লা থেকে।
সিংহভাগটা আসছে কয়লা থেকে। ভাবো তো যে কয়লাতে এনার্জি কোথা থেকে এলো, কয়লাতে এনার্জি কোথা থেকে এসছে? অলমাইটি সান, সূর্য থেকে আসছে। কারণ সূর্যালোকের কারণেই উদ্ভিদ দেহে ফটোসিনথেসিস হচ্ছে, সালোক সংশ্লেষ হচ্ছে, গাছ সুন্দর করে খাদ্য বানাচ্ছে, আমরা সেটা খেয়ে ভুঁড়ি ভোজটোজ খেয়ে ভুঁড়ি মোটা করে আমার মতো হয়ে গিয়ে আমরা কি করছি, যখন মারা যাচ্ছি আমাদের উপর যখন কোনো কিছু এসে পড়ছে আমরা চাপা পড়ে যাচ্ছি মাটির নিচে, ভূমিকম্পের ফলে মাটির নিচে যখন চলে যাচ্ছি, এই দেহটা এই শরীরটা যখন ওই জায়গায় থাকবে আস্তে আস্তে পচে পচে গলতে থাকবে, তখন কি হবে, ওই জায়গাটায় একটা সুন্দর করে খনিজ তেলের ভান্ডার হবে। যার শরীর যত মোটা সেখানে খনিজ তেল অনেক বেশি পাওয়া যাবে, যে গাছ যত বেশি মোটা সেখানে কয়লা বেশি পাওয়া যাবে। আমার যখন দেহাবশেষ মাটি থেকে খুলে বের করানো হবে তখন দেখা যাচ্ছে হাড়গুলো কয়লা হয়ে গেছে, হ্যাঁ কিনা? তাহলে এই যে আমাদের শরীরের মধ্যে যে কলাকোষের যে বিষয়গুলো আছে আমরা যদি দেখি, এগুলো কিভাবে তৈরি হচ্ছে, এগুলো তো ওই উদ্ভিদের তৈরি করা খাবার খেয়ে আমরা প্রসেস করে সেগুলো খাচ্ছি। মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় যা খাচ্ছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি প্রচুর খাচ্ছি, সেগুলো কি হবে, মাটির তলায় চাপা পড়ে গেলে খনিজ তেলে পরিণত হবে। তাহলে আসলে সূর্যই কিন্তু এইসব গ্যাঁড়াকল করে বেড়াচ্ছে, সূর্যই কিন্তু এসব গ্যাঁড়াকল করে বেড়াচ্ছে। সেই জন্য আমরা কি বলি, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আগেকার মানুষ, সিন্ধু সভ্যতার মানুষ, বৈদিক সভ্যতার মানুষ কি করত, সূর্যর পূজা করত। আমরাও করি, আমরাও এখনো করি, সূর্য প্রণাম, সূর্য নমস্কার, অনেক কিছুই করি আমরা। তাহলে এই সূর্যই কিন্তু আসল খেলাটা খেলছে। আমাদের শরীরের মধ্যে যে এনার্জি আছে সেটা রিলিজ হচ্ছে কিভাবে, মাটির নিচে যখন চাপা পড়ে যাচ্ছে, আমরা কবরস্থ করা হচ্ছে, একরকম মাটির নিচে চাপা পড়া। ইভিন যখন আমাদের শরীরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, সেখানেও কি হচ্ছে, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, হ্যাঁ কিনা, যেটা পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে। আর যাকে কবরস্থ করা হচ্ছে সেই জায়গায় কি হচ্ছে, ফার্টিলাইজড হচ্ছে, উর্বরা শক্তি মাটির বেড়ে যাচ্ছে। কেমন? তাহলে দেখো, বিদ্যুৎ শক্তি হোক কিংবা আমাদের জল শক্তি হোক, প্রত্যেকটা শক্তি থেকে আমরা কি তৈরি করছি, তাপ শক্তি হোক বা জল বিদ্যুৎ হোক, আমরা সেখান থেকে বেসিক্যালি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি সবগুলোকে, নিজেদের প্রয়োজন। তো সেরকম শক্তি তৈরির কথা যদি আমরা ভাবি, সেখানে আমরা দু রকমের শক্তি দেখতে পাবো। একটাকে আমরা কি বলছি, প্রচলিত শক্তি। কি বলবো, প্রচলিত শক্তি। প্রচলিত মানে, প্রচলিত আমরা একটা কথা বলি না, ডাক নাম, প্রচলিত নাম, যেভাবে আমরা যাকে চিনি সেটাকেই বলি। তো এখানেও সেরকম প্রচলিত শক্তি কথার অর্থ হচ্ছে সচরাচর শক্তির জন্য যা যা ব্যবহার করা হয়। সচরাচর শক্তির জন্য বলতে সিংহভাগ বা বেশিরভাগ ক্ষেত্রে শক্তি তৈরির জন্য যা যা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি প্রচলিত শক্তি। যার ব্যবহার বেশি, যাকে পুনরায় সৃষ্টি করা কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি আজকে মনে করি আমি 1 কিলো কয়লা সৃষ্টি করব, ইটস ইম্পসিবল। আমি যদি মনে করি 1 লিটার প্রাকৃতিক গ্যাস তৈরি করব, সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব না। 1 লিটার খনিজ তেল তৈরি করব, সম্ভব কি? সম্ভব না। কিন্তু এগুলো থেকেই সব থেকে বেশি বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। এই সকল খনিজ পদার্থ থেকেই কিন্তু বিদ্যুৎ শক্তি সব থেকে বেশি তৈরি হচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে প্রচলিত শক্তি। কি বলবো আমরা? প্রচলিত শক্তি। অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য নয়, আমরা পুনরায় তাকে তৈরি করতে পারবো না। মাটির নিচে যেটুকু চাপা পড়ে আছে আমরা যদি বেশি তুলে ফেলি, ব্যাস কিছুদিন পরে শক্তি শূন্য হয়ে যাবে। আমরা যদি আস্তে আস্তে করে সেটা ব্যবহার করি, তাহলে উত্তরোত্তর সুন্দরভাবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেগুলো আস্তে আস্তে করে ব্যবহার করতে শুরু করবে, ব্যবহারটা চলতে থাকবে। কিন্তু আমরা যথেচ্ছভাবে যদি তুলে নিই, যথেচ্ছভাবে যদি সেগুলোকে মিস ডিস্ট্রিবিউশন করি, যথেচ্ছভাবে বন্টন করছি, যথেচ্ছভাবে খরচ করছি, তাহলে কি হবে? শক্তি সম্পদ নষ্ট হয়ে যাবে, যাকে আমরা তৈরি করতে পারবো না। তাকেই আমরা কি বলছি? প্রচলিত শক্তি। আর একটা অপ্রচলিত শক্তি। এই ধারণা কখন এলো? এই ধারণা তখন এলো যখন মানুষ মনে করলো, আরে
প্রচলিত শক্তি যদি দিন দিন করে কমতে থাকে তাহলে একটা সময় তো ভাঁড় শূন্য হয়ে যাবে। কিন্তু এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলোকে আমরা যদি ধরতে পারি, যে শক্তিগুলোকে আমরা কালেক্ট করতে পারি, সেগুলো থেকে কিন্তু প্রচুর বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়, সেগুলোকে আমাদের কাজে ব্যবহার করা যায়। সেই জন্য তার নাম দেওয়া হলো অপ্রচলিত শক্তি। যেমন ধরো সৌরশক্তি, আমাদের যে বাজ পড়ছে বিদ্যুৎ শক্তি, কারণ বাজ তো কেউ তৈরি করছে না। প্রতি বর্ষাকালে বা গ্রীষ্মকালে কাল বৈশাখী যখন হচ্ছে, বা বর্ষাকালের শুরুতে মেঘ যখন দৌড়াদৌড়ি করছে, তখন কি হচ্ছে, মেঘে মেঘে ঘষা লেগে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবেই বাজ তৈরি হচ্ছে। সেখানে কি ঘষা লেগে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। সেই বিদ্যুৎ শক্তিটাকে যদি আমরা কোনোভাবেই কোনো সরঞ্জাম দিয়ে কালেক্ট করে নিতে পারি, তাহলে খানিকটা বিদ্যুৎ শক্তি আমরা পেতে পারি। সৌরশক্তি যেটা প্রতিদিন সূর্য উঠছে অস্ত যাচ্ছে, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটছে, আমরা জানি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সূর্যে। তো এই কারণে সৌরশক্তিকে যদি আমরা ধরতে পারি, প্রতিদিনই তো সূর্য উঠছে, তাপ শক্তি আমরা পাচ্ছি, তাকে যদি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু বিদ্যুৎ শক্তি, অর্থাৎ কয়লা থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে, বা খনিজ তেল থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে, বা প্রচলিত শক্তি থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে, সেটার ব্যবহার খানিকটা হলেও কম হবে, তাই না? তার জন্য টেকনোলজি অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স টেকনোলজি আমরা যদি নিয়ে আসতে পারি, তবেই কিন্তু প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াবো আমরা। তো এই যে শক্তিগুলোর কথা আমরা বলছি অপ্রচলিত, বা এই যে সৌরশক্তি বলছি, যার কোনো শেষ নেই, শেষ হবে কি, হ্যাঁ কবে শেষ হবে কোনো ঠিক নেই, মানে সে কয়েক লক্ষ বছর, সূর্য যেদিন শেষ হয়ে যাবে সৌরশক্তি শেষ হবে। এই যে বাজ পড়ছে, যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, সেটা যেদিন পৃথিবী থাকবে না, আকাশে মেঘ থাকবে না, সেদিন বন্ধ হবে। তাই ততদিন পর্যন্ত তো আমরা ব্যবহার করতে পারি। জোয়ার ভাটা শক্তি, আমরা জানি নদীতে দিনে জোয়ার আর দুবার ভাটা হচ্ছে। এই জোয়ার ভাটাকে যদি কাজে লাগিয়ে আমরা জলকে আটকে দিয়ে, জোয়ার যখন জল ঢুকে গেল, বেরোনোর সময় যদি আমরা আটকে ফেলতে পারি, তাহলে সেখান থেকেও বিদ্যুৎ শক্তি আমরা তৈরি করতে পারি। ভূতাপীয় শক্তি, আমাদের যদি মাটির নিচে চলে যাই, তরল ম্যাগমা, এবং সেখানকার টেম্পারেচার অনেক বেশি, সেই টেম্পারেচারকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, সেখানেও কিন্তু ভূতাপীয় শক্তি একটা কাজে লাগে। এই যে বাতাস হচ্ছে, এই বাতাস শোষক করে বইছে, স্পিডে বইছে, ঝড় হচ্ছে, যেখানে বাতাস খুব জোরে জোরে বইছে, সমুদ্র স্থলভাগের যে কোয়েনসাইড করছে যে জায়গাতে, সেখানে যদি আমরা এমন কিছু টেকনোলজি ব্যবহার করি, যদিও বা করছি আমরা কি করছি, সেখানে বেশ কিছু হাওয়া কল লাগাচ্ছি। সেটা ওই হাওয়া কল বলতে কিছু ফ্যান লাগাচ্ছি, আমরা বড় বড় ব্লেড যুক্ত ফ্যান লাগাচ্ছি। সেই ফ্যানের সঙ্গে একটা ডায়নামো মোটর একটা জুড়ে দিচ্ছি। সেটা কি করছে, যখন ওই জোরে হাওয়া আসছে, তখন ওই বড় ফ্যানটাকে ঘুরাচ্ছে, ঘুরানোর ফলে ওখান থেকেও শক্তি পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা বলছি বায়ু শক্তি। এই যে শক্তিগুলো, এই শক্তিগুলোর কখনো ক্ষয় নেই। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সব শক্তি থাকবে। তাহলে পৃথিবী না থাকলে আমরা তো কেউ থাকবো না, শক্তির কোনো গল্পই নেই। তাহলে যে শক্তিগুলোকে পুনরায় সৃষ্টি করা যায়, তাকেই আমরা বলছি অপ্রচলিত শক্তি। ঠিক আছে, যার ব্যবহার কম, পুনরায় তৈরি করা যায়, ভবিষ্যতে বিরাট সম্ভাবনা আছে। টেকনোলজি আস্তে আস্তে করে যেভাবে বাড়ছে, আমরা ধরে নিতে পারি এই সকল জায়গা থেকে আমরা কিন্তু একটা বিরাট অংশের শক্তি কিন্তু পেতে পারি, শক্তি সম্পদ হিসেবে পেতে পারি। ওকে, জীবাশ্ম জ্বালানি যেগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে প্রচলিত শক্তির আন্ডারে পড়ছে। যেমন ধরো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। কয়লা, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস, এই তিনটে মেজর পাওয়ার রিসোর্সেস অফ ইন্ডিয়া। শুধুমাত্র ইন্ডিয়ার জন্য নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ওপর ডিপেন্ড করে তাদের শক্তি সম্পদটাকে বন্টন করে। বোঝা গেল? শক্তি সম্পদের সর্বাধিক ব্যবহার হয় এই জায়গা থেকে, জীবাশ্ম জ্বালানি থেকে। পৃথিবীতে প্রচলিত শক্তি এর থেকে আসে 97% বিদ্যুৎ, অপ্রচলিত শক্তি থেকে 3% বিদ্যুৎ আসে। কেন? কারণ টেকনোলজি এখনো এতটা অ্যাডভান্স হয়নি। সে যে কোনো দেশের কথাই যদি আমরা ভাবি, খানিকটা হয়তো সোলার পাওয়ার তৈরি হয়েছে, সোলার এনার্জি বা সোলার প্লেট তৈরি করে সোলার এনার্জিকে কালেক্ট করা হচ্ছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ
খুবই কম। কারণ ওই যে সোলার এনার্জিকে কালেক্ট করে তাকে ব্যবহার করতে গেলে যে টেকনোলজিটা দরকার, যে যে মেশিনগুলো দরকার, সেই মেশিনগুলো তৈরি করতে বা সেট আপ করতে যে খরচ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই খরচটাতে মানে কুলোচ্ছে না। সেই খরচটাতে আমরা কি বলবো, ওটাকে কি বলতে পারি, ঠিক পোষাচ্ছে না। গদা বাংলায় যদি আমরা বলি, সেই যে টাকাটা ওই সোলার প্যানেল বসাতে খরচ হচ্ছে, সেই পরিমাণ এনার্জি আমরা কিন্তু পাচ্ছি না। ফলে কি অর্থনীতিতে একটা বিরাট বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে। টেকনোলজি এমন আনতে হবে যে কম খরচে সৌরশক্তি বেশি পাওয়া যায়, শক্তি অনেক বেশি আমরা কালেক্ট করতে পারি। সেরকম টেকনোলজি আস্তে আস্তে করে নিশ্চিতভাবে ডেভেলপ হবে, তাই না? কারণ এতদিন মানুষ জানতো যে চাঁদ পর্যন্তই যাওয়া যায়, এখন তো ভারতবর্ষ মঙ্গলে পৌঁছে গেছে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, ভারতের বিভিন্ন খনিজ সম্পদের পরিচয়। এই যে জীবাশ্ম জ্বালানি, যেগুলোকে আমরা মিনারেলস বলছি, যেগুলোকে আমরা খনিজ পদার্থ বলছি, এই খনিজ পদার্থ যেখান থেকে শক্তি আসে সেই অনুপাতে আমি খনিজ পদার্থগুলোকে আলাদা করেছি। যেমন প্রথমেই আমরা পড়বো কয়লা, ইংরেজিতে বলা হয় কোল। কোল মানে হচ্ছে কয়লা, ঠিক আছে? পৃথিবীতে যে সকল স্থানে কয়লা পাওয়া যায়, এক সময় সেখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর জন্য প্রচুর উদ্ভিদ জন্মাতো। আমি তোমাদেরকে প্রথমেই কি বললাম? আমি বললাম যে আমাদের শরীর যদি বা জীবের, আমাদের প্রাণীর শরীর যদি মাটির নিচে চাপা পড়ে যায়, সেখান থেকে তৈরি হয় খনিজ তেল। আর যেখানে খনিজ তেল থাকে তারই আশেপাশে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়, ঠিক আছে? পচা দুর্গন্ধযুক্ত যে গ্যাসটা, যে কোনো আমরা মরা জীব যদি দেখি, প্রাণী যদি দেখি, তার আশেপাশটা পচা দুর্গন্ধযুক্ত হয়, এটাও কিন্তু এক ধরনের গ্যাস। তাহলে সেটা যখন মাটির নিচে চাপা পড়ে আছে, সেইটাকে আমরা যখন কালেক্ট করছি, সেটাকে আমরা প্রাকৃতিক গ্যাস বলছি, ন্যাচারাল গ্যাস বলছি। বোঝা গেল কি বিষয়টা? তাহলে আমরা দেখবো সেখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু। আর্দ্র কথার অর্থ ময়েস্ট, অর্থাৎ বৃষ্টিপাত যেখানে বেশি হয়, টেম্পারেচারটা একটু ভালো, সেই জায়গায় কি প্রচুর গাছ জন্মাতো। কোনো একটা সময় এসে যখন আমরা দেখলাম যে ভূ আলোড়ন বা ভূমিকম্প বা এই ধরনের বিরাট কিছু ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, যার কারণে সেখানে ভূমিধস হয়েছে, সব উদ্ভিদ চাপা পড়ে গেছে মাটির নিচে। লক্ষ লক্ষ বছর ধরে সেগুলো কি হয়েছে, ওই মাটির নিচে থেকে 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 নষ্ট হয়ে হয়ে কি হয়েছে, কয়লাতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? কয়লাতে। এই জন্য বলা হচ্ছে যেখানে আজকে কয়লার ভান্ডার বেশি, ভাবতে হবে সেই জায়গাতে যে জলবায়ু বিরাজ করতে আজ থেকে লক্ষ কোটি বছর আগে, সেটা অবশ্যই উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির হবে। সেই উদ্ভিদ চাপা পড়ে এবং ভূগর্ভস্থ তাপ ও চাপের ফলে কয়লায় পরিণত হয়েছে। স্বভাবতই শুধুমাত্র তোমাদের বোঝার জন্য লেখা, পড়ে না পরীক্ষা। শিলার মধ্যে স্তরে স্তরে পাওয়া যায়। যদি বলা হয় কয়লা কোন শ্রেণীর শিলায় পড়ে, এটা কি আগ্নেয় শিলা, এটা কি পাললিক শিলা, না এটা কি রূপান্তরিত শিলা, নাকি? উত্তর করবে পাললিক শিলা। স্তরে স্তরে চাপা পড়ে তাকে বলছি আমরা পাললিক শিলা। বুঝা গেল? কয়লার এই যে স্তর, সেই স্তরটাকে বলা হয় সিম। পরীক্ষায় এসছে কয়লার সিম কি? কয়লা যে স্তরে স্তরে করে সঞ্চিত হয়েছে বিভিন্ন সময়ে, একবারে ভূমিকম্প হয়েছে সব নষ্ট হয়ে গেছে তা নয়। ভূমিকম্প হয়েছে, নিচে কিছু অংশ থেকে গেছে, তারপরে আবার ভূমিকম্প হয়েছে, কিছু গাছ চাপা পড়েছে, আবার একটা লেয়ার তৈরি হয়েছে, আবার পরে ভূমিকম্প হয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে ঘটেছে। তাহলে সেই অংশ বা সেই স্তরগুলোকে আমরা বলছি সিম। পাললিক শিলা বা স্তরীভূত শিলায় কয়লা পাওয়া যায়। পাললিক শিলা কিংবা স্তরীভূত শিলা, সেখানেই আমরা কয়লা পাবো। কয়লাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কালো সোনা। নিচের কোনটি কালো সোনা নামে পরিচিত? সেখানে সোনাও থাকবে, রূপাও থাকবে, কয়লাও থাকবে, আবার ধরো তামাও থাকবে। তাহলে তোমরা সোনা করে দিও না, কালো সোনা বলা হচ্ছে কয়লাকে। বলা বোঝা গেল? এইবার আমরা কয়লাকে ভাগ করেছি কয়েকটা ভাগে। কিরকম না, কয়লাতে যে কার্বন রয়েছে, কয়লা বেসিক্যালি কার্বনের তো একটা রূপভেদ। তো যেখানে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, তার উৎকৃষ্টতা, তার মান, তার গুণ সব থেকে বেশি। বোঝা গেল কি?
যে কয়লাতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি সেই কয়লা খুব সুন্দরভাবে জ্বলে, খুব সুন্দর, অনেক বেশি এনার্জি দেয়। সেটার অনুপাতে আমরা কয়লাকে 4টে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে? 4টে ভাগে ভাগ করতে পারি। এই 4টে ভাগ কি কি? একটাকে বলা হচ্ছে অ্যান্থ্রাসাইট। কি বলবো? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। এই 4টে ভাগ। অ্যান্থ্রাসাইটে দেখা যাচ্ছে কার্বন যতটা আছে তার পরিমাণ 85 থেকে প্রায় 90% তার কার্বন। বাকি বিটুমিনাস হলে 50 থেকে 85%, যদি লিগনাইট হয় 30 থেকে 50, যদি তার থেকে কম হয় কার্বনের পরিমাণ তখন তাকে আমরা বলছি পিট কয়লা। তাহলে যদি বলা হয় নিম্নোক্ত কোন কয়লা শ্রেণীটি সর্বোৎকৃষ্ট মানের, সর্বোৎকৃষ্ট মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট অপশানে আছে। তোমরা উত্তর করবে অ্যান্থ্রাসাইট সর্বোৎকৃষ্ট যদি বলা হয়। যদি বলা হয় সর্বনিম্ন মানের কয়লা কোনটা, তোমরা কি করবে? তোমরা করবে পিট কয়লা। কি করবে? পিট কয়লা। তাহলে কয়লাকে 4টে ভাগে ভাগ করা যায়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট অ্যান্ড পিট, এই 4টে ভাগে আমরা কয়লাকে ভাগ করব। অ্যান্থ্রাসাইট প্রথম, বিটুমিনাস দ্বিতীয়, লিগনাইট তৃতীয়, পিট হচ্ছে সব থেকে নিম্নমানের কয়লা। ওকে, নেক্সট। এবার কয়লার কিছু ইনফরমেশন যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরো ভারতে প্রথম যদি কয়লার উৎপাদন হয় সেটা 1774 সালে। কত সালে? 1774 সালে। 1773-তে প্রথম ওই রেগুলেটিং অ্যাক্ট অফ ইন্ডিয়া হয়েছিল। সেই অনুযায়ী 1774-এ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল কলকাতাতে। ইতিহাস যখন পড়াবো তোমাদেরকে এই জিনিসগুলো বলবো। সালগুলো শুধু মনে রাখো। 1774 সাল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থাপন হচ্ছে। সেই বছরই ভারতে কয়লা প্রথম উৎপাদন করা হচ্ছে, 1774 সাল। বোঝা গেছে? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আমরা যদি ছোটনাগপুর অঞ্চলগুলো দেখি, ঝাড়খণ্ডের সঙ্গে বর্ডার লাইন, উড়িষ্যার সঙ্গে বর্ডার লাইন যে অঞ্চলগুলো দেখি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এইসব জায়গাগুলো না খনিজ সম্পদে ভর্তি, বেশ করে কয়লা ভর্তি একেবারে। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ, পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগ। ইন্ডিয়ার জিওগ্রাফি শেষ, আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ধরে নেব। পরীক্ষার জন্য ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট। ওকে, ভারতের প্রথম কয়লা খনি পশ্চিমবঙ্গের রানীগঞ্জের সীতারামপুরে প্রথম কয়লা খনির হদিশ পাওয়া যায়। বোঝা গেল? এটি ভারতের প্রথম কয়লা খনি। কোনটা? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, বা যদি আরো স্পেসিফিক বলে তাহলে রানীগঞ্জের সীতারামপুর। কি বলবে? সীতারামপুর। কয়লা উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, উৎপাদনে দ্বিতীয়। চীন বেটা প্রথম, চীন বেটা প্রথম, চীন সবেই প্রথম। আমরা কৃষিজ ফসলের ক্ষেত্রে চীন দেখলাম, আবার খনিজ পদার্থের ক্ষেত্রেও দেখছি চীন। মানে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, এটা যদিও বা মাইনিংটা প্রাইমারি সেক্টরে সরাসরি আমরা পাচ্ছি, যখন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে তখন আমরা সেটাকে বলছি সেকেন্ডারি সেক্টর। এই প্রাইমারি সেক্টরের যা কিছু কৃষিজ ফসল থেকে শুরু করে মাইনিং বা খনিজ পদার্থ, চীন পুরো একদম একাধিপত্য বিস্তার করে গেছে। ভারতবর্ষ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হচ্ছে, কিন্তু চীন বেটা প্রায় প্রথম দ্বিতীয়ের মধ্যেই আছে। তাহলে এক্ষেত্রে কয়লা উৎপাদনে প্রথম কে? চীন। শক্তি সম্পদ বেশি, তাই চীনের শক্তি ভারতের থেকে অনেক বেশি। মোট বিদ্যুৎ উৎপাদনের 55% আসে কয়লা থেকে। 55% কয়লা থেকে আসে। এছাড়া কিছুটা আসে খনিজ তেল, কিছুটা প্রাকৃতিক গ্যাস আর অপ্রচলিত শক্তি, এই সব জায়গা থেকে আসে। অপ্রচলিত মানে কি? জল বিদ্যুৎ থেকে খানিকটা আসে, পারমাণবিক বিদ্যুৎ থেকে খানিকটা আসে। 55% আসে শুধুমাত্র কয়লা থেকে। ভারতে বিটুমিনাস জাতীয় কয়লার পরিমাণ সর্বাধিক,
অ্যান্থ্রাসাইট সব থেকে সর্বোৎকৃষ্ট মানের আমি বললাম। তারপরেই কি আছে? বিটুমিনাস। বিটুমিনাস সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইটের থেকে মানে একটু কম, 70-75% মতো কার্বনের পরিমাণ। তার পরিমাণে কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি। ভারতে দু ধরনের কয়লা পাওয়া যায়, দুটো শ্রেণী, দুটো যুগের কয়লা পাওয়া যায়। একটা হচ্ছে গন্ডোয়ানা আর একটা হচ্ছে টার্সিয়ারি। এই দু ধরনের পাওয়া যায়। এই ইনফরমেশন তোমাদের দরকার নেই, কিন্তু এটা লাগবে ভারতে কোন জাতীয় কার্বনের পরিমাণ, কয়লার পরিমাণ সব থেকে বেশি? তোমরা উত্তর করবে বিটুমিনাস। কি করবে? বিটুমিনাস। বিটুমিনাস জাতীয় কয়লার পরিমাণ সব থেকে বেশি ভারতবর্ষে। কয়লা উৎপাদনে ভারতের স্থান, এটা অবশ্যই করবে। আর করবে কি? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, যেখানে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল। টারশিয়ারি কয়লাকে বলা হয় ব্ল্যাক কোল, দরকার নেই। গন্ডোয়ানা কয়লা পাওয়া যায় দামোদর, মহানদী, সোন, গোদাবরী, নর্মদা নদী উপত্যকা অঞ্চল, দরকার নেই। টারশিয়ারি কয়লা পাওয়া যায় আসাম, মেঘালয়, দরকার নেই। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝাড়খণ্ডের ঝরিয়া। ভারতের বৃহত্তম, সব থেকে বড় যদি ধরা হয় সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। তামিলনাড়ু রাজ্যের নেইভেলি ভারতের বৃহত্তম লিগনাইট যদি হয় সেটার সব থেকে বড় ভান্ডার। তামিলনাড়ু রাজ্যের নেইভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট পিট। তাহলে আমরা বিটুমিনাস জানলাম কি? ঝাড়খণ্ডে ঝরিয়া বিটুমিনাস জাতীয় কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। লিগনাইট যে কয়লাটা পাওয়া যায় খানিকটা জায়গাতে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের তামিলনাড়ুর নেইভেলি। লিগনাইট কয়লাকে আমরা বাদামি কয়লাও বলি। কয়লা জেনারেলি কালো, কিন্তু যখন কার্বনের পরিমাণ সব থেকে বেশি হবে, অ্যান্থ্রাসাইট একদম কুচকুচে কালো, বিটুমিনাস খানিকটা কালোর পরিমাণ ধূসর। আবার যদি লিগনাইট দেখি, লিগনাইটটা হবে একদম ব্রাউন বা বাদামি কালারের, মানে তার সঙ্গে কিছু অপদ্রব্য মিশে থাকে, কার্বনের পরিমাণটা কম, তাই জন্য এটাকে আমরা কি বলছি? বাদামি কয়লা। ভারতে কয়লা উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে। কয়লা উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে, ভাবো একবার। বোঝা গেল বিষয়টা কি? নেক্সট দেখো, এরপরে কি আসবো? খনিজ তেল। খনিজ তেল মানে আমি যে বললাম, মাটির নিচে কোনো প্রাণী দেহ যদি চাপা পড়ে যায়, তার শরীরের যে জৈবিক অংশটা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বেসিক্যালি মানুষের শরীর প্রোটিন দিয়ে গঠিত। তো এই যে মানুষের শরীর বা প্রাণী দেহ, এই প্রাণী দেহ কি করে? মাটির নিচে চাপা পড়ে গিয়ে লক্ষ লক্ষ বছর ধরে খনিজ তেলে রূপান্তরিত হয়। খনিজ তেলের অবস্থান পাললিক শিলার মধ্যে চাপা পড়ে তৈরি হচ্ছে। খনিজ তেল উত্তোলনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম। খনিজ তেল উত্তোলনে মনে রাখবে আসামের ডিগবয়, আসাম ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাজ্য আসাম, যেখানে আমরা ব্রহ্মপুত্র নদীর কথা জানবো, যেখানে আমরা মাজুলি দ্বীপের কথা পড়েছি, সেই আসাম, সেখানে ডিগবয় বলে একটি খনিজ তেলের উৎপাদন কেন্দ্র আছে। সেটা ভারতের প্রাচীনতম। সবার প্রথম যদি আমাদের ভারতবর্ষে কোথাও খনিজ তেল উত্তোলন করা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে আসামের ডিগবয়। কি হচ্ছে? আসামের ডিগবয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1866 সালে প্রথম সফলভাবে তৈলকূপ খনন করা হয়। ইনফরমেশন মনে রাখতে পারো, না রাখতে পারো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, যারা পুলিশের জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। 1974 সালে মুম্বাই থেকে 176 কিমি উত্তর পশ্চিমে আবিষ্কৃত হয় বোম্বে হাই, সাগর সম্রাট। তোমরা দেখবে, তোমরা নেটে সার্চ করে দেখবে, ছবি দেখতে পাবে, খুব সুন্দর। সমুদ্রের গভীরে তেল উত্তোলন করা হচ্ছে, এটা জাহাজের মতো করে বানিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, যার নাম সাগর সম্রাট। সেটা কোথায় অবস্থিত? সেই জায়গাটার নাম বোম্বে হাই, মুম্বাই থেকে 176 কিলোমিটার, আরব সাগরের উপর অবস্থিত। ঠিক আছে, নেক্সট খনিজ তেলের বিষয়ে কিছু অন্যান্য তথ্য। ওএনজিসি, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন 1956 সালে স্থাপিত হয়েছে, পরীক্ষায় এসেছে। সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। ওআইএল, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। ওএনজিসি, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, অর্থাৎ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংস্থা। সদর দপ্তর নিউ দিল্লি। ওয়েল ইন্ডিয়া লিমিটেড শুধু খনিজ তেলের উপরে
একটা সংস্থা যেটা দেশের অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাসের উত্তোলন, উৎপাদন ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ খনিজ পদার্থ হিসেবে প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল তাকে কিভাবে উত্তোলন করা হবে, কিভাবে তার ট্রান্সপোর্ট করা হবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এই সংস্থা কি করে, কাজ করে। ওপিইসি, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। ওপেক এক্সপোর্টিং কান্ট্রি। আমাদের ভারতবর্ষে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় খুব বেশি নেই, কিন্তু এই যে ওপেকের কথা পড়ছি, ওপেক মানে একদম আন্তর্জাতিক মাধ্যমে যারা তেলকে মানে তাদের দেশে উৎপন্ন বেশি হওয়ার কারণে অন্য দেশে বা বিদেশে রপ্তানি করে, বিদেশে রপ্তানি করে, তাদের দিক থেকে রপ্তানি হয়ে আমাদের এখানে আসে, তাদেরকে একত্রে কি বলা হয়, ওপেক বলা হয়। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। যে সকল দেশে পেট্রোলিয়াম রয়েছে, প্রাকৃতিক খনিজ তেল রয়েছে, তারা কি করে, উত্তোলন করে বিভিন্ন দেশে বিক্রি করে, রপ্তানি করে। কেমন, তাদেরকে বলছে ওপেক। এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের খনিজ তেল কোথায় কোথায় শোধন হচ্ছে, ভারতের খনিজ তেল বাইরে থেকে কি হয়, ক্রুড অয়েল কেনা হয়। এই যে অন্যান্য দেশ থেকে যে ভারতবর্ষে তেল আসে সেটা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আসে। ক্রুড অয়েল একটু কম টাকায় পাওয়া যায়, তাকে যদি আমরা এখানে এসে শোধন করে ব্যবহার করি অনেকটা কম খরচ হয়। কিন্তু একদম শোধিত তেল যদি আমরা নিই প্রচুর টাকা খরচ, আমাদের দেশ থেকে বাইরে প্রচুর টাকা চলে যাবে। কিন্তু আমরা যদি ওই অপরিশোধিত তেলকে যদি কিনে আনতে পারি এবং এখানে শোধন করার ব্যবস্থা করতে পারি, তার ফলে খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। সেই কারণে ভারতবর্ষে কিছু খনিজ তেলের শোধনাগার তৈরি করা হয়েছে। যেমন ধরো আসাম ডিগবয় প্রাচীনতম, গুজরাটের জামনগর সব থেকে বড় আমাদের খনিজ তেল শোধনাগার আছে জামনগরে, গুজরাটের জামনগর সব থেকে বড়, আর আসামের ডিগবয় হচ্ছে প্রাচীনতম। আর আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটি হলদিয়াতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, IOCL আছে, কর্পোরেশন লিমিটেড, IOCL খনিজ তেল শোধন করা হচ্ছে এই হলদিয়াতে। পশ্চিমবঙ্গের কোথায় আছে, হলদিয়াতে। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এই নামটা, তিনটেই খুব গুরুত্বপূর্ণ, তিনটে খুবই গুরুত্বপূর্ণ। আসামের ডিগবয় প্রাচীনতম, বৃহত্তম যদি বলে তোমরা করবে গুজরাটের জামনগর, আর পশ্চিমবঙ্গে যদি করা হয় তোমরা বলবে হলদিয়াতে। ওকে, নেক্সট। এরপরে আমরা আসবো ন্যাচারাল গ্যাস, দ্যাট ইজ প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খনিজ সম্পদ। সেই প্রাকৃতিক গ্যাস আমরা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছি। খনিজ তেলের বা হাইড্রোকার্বনের গ্যাসীয় অবস্থা। বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থের মিশ্রণ, প্রধান উপাদান কি, মিথেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বলা হয় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তোমরা কি করবে, মিথেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট, প্রচুর 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 ইম্পর্টেন্ট। সাধারণত খনিজ তেলের খনি থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। ওই যে কি বললাম, যখন একটা প্রাণী মারা যাচ্ছে, তার দেহটা পচে যাচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। গাছ যখন পচে যায়, খুব যদি জলে টলে একদম পড়ে গিয়ে পচে যায়, তখন খানিকটা দুর্গন্ধ বা একটা পচা গন্ধ বের হয়। কিন্তু গাছ যদি এমনি পড়ে গিয়ে মারা যাচ্ছে, পচা গন্ধ কিন্তু আমরা জেনারেলি পাই না। কিন্তু প্রাণী দেহ যখন সে পড়ে থাকুক, জলে পড়ুক কিংবা যাই হোক না কেন, যেভাবেই হোক মারা যাক, কিছুদিন পরে সেখান থেকে পচা বা দুর্গন্ধ বের হয়। এই যে গন্ধটা মাটির নিচে চাপা পড়ে গিয়ে ওই জায়গায় থেকে রয়ে যাচ্ছে, ওইটা কি পরবর্তীকালে প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হচ্ছে। তার প্রধান উপাদান যদি বলা হয়, তোমরা কি করবে, মিথেন। মিথেনই হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিটা অনেক বেশি। খনিজ সম্পদে এই সকল জীবাশ্ম জ্বালানিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে শক্তি সম্পদের দিক থেকে। ভারতে সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় সমুদ্রগর্ভ থেকে। সমুদ্রের তলাতেই ভারতবর্ষে যত জায়গায় বেশিরভাগ প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যাচ্ছে, বেশিরভাগটাই সমুদ্রের তলাতে, হয় আরব সাগর নতুবা বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর। ঠিক আছে। কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের ভান্ডারটি হলো ভারতের বৃহত্তম। অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা। আমরা জানি কৃষ্ণা গোদাবরী এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পশ্চিমঘাট পর্বতের সৃষ্টি হয়েছে, কিন্তু পূর্ব ঢাল বেয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। কেমন? এই কৃষ্ণা আর গোদাবরী তার যে নদী অববাহিকা, এই অঞ্চলটাতে কি হয়, প্রাকৃতিক গ্যাসের বিরাট বড় একটা ভান্ডার রয়েছে, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে বিরাট সমস্যা। কারণ আমরা পড়েছি ভূপ্রাকৃতিক পরিবেশে যে ভারতবর্ষের দক্ষিণ দিকের অঞ্চলটা দাক্ষিণাত্য মালভূমি হিসেবে পরিচিত। সেখানে কিছু অংশ আছে পাহাড়ি এলাকা, উঁচু, অনেক উঁচু, কিছু আছে তার থেকে একটু কম নিচু মালভূমি যেটা বলছি। তাহলে এই যে মালভূমি অঞ্চলটা বেসিক্যালি কি হয়েছে বলতো, একটা সময় ভারতবর্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত ছিল। সেটা আস্তে আস্তে প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী আস্তে আস্তে করে সঞ্চরণশীল হতে 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 এসে ইউরেশীয় প্লেটের সঙ্গে যখন ধাক্কা মারার ফলে ভারতবর্ষের যে নিচের দিক সেটা কিন্তু খানিকটা উপর দিকে উঠে যাওয়ার কারণে ভেতরে যত জ্বলন্ত ম্যাগমা ছিল, লাভা ছিল, তারা বেরিয়ে এসছে, উঠে এই যে ভারতবর্ষের দাক্ষিণাত্য অঞ্চল থেকে শুরু করে পুরো নদী গর্ভ থেকে উঠে ছিটিয়ে পড়েছে। সেই ছিটিয়ে পড়ে কি হয়েছে, এরকম বড় বড় পাহাড় তৈরি হয়েছে। বোঝা গেল? আমাদের কল্পনারও বাইরে এই ঘটনা। তাহলে কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হচ্ছে ভারতের সব থেকে বড় আমাদের প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসবো আমরা তাপবিদ্যুৎ। দেখো তাহলে তাপবিদ্যুৎ কোথা থেকে তৈরি হচ্ছে? বেশিরভাগটা কয়লা থেকে তৈরি হচ্ছে। পৃথিবীর মোট বিদ্যুতের 70% হচ্ছে তাপবিদ্যুৎ। এর সঙ্গে আরো কি বিদ্যুৎ রয়েছে? 70% যদি তাপবিদ্যুৎ হয়, বাকি রয়েছে জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এগুলো রয়েছে, তাই না? তো এই বিদ্যুৎ হচ্ছে যার 70% তাপবিদ্যুৎ। তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় ভারত। ভালো জায়গা তাপবিদ্যুৎ উৎপাদনের, কারণ কয়লাতে যথেষ্ট সমৃদ্ধ ভারতবর্ষ। তার জন্য কি হচ্ছে, ভারতবর্ষ এই কয়লা থেকে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে, এই বিদ্যুৎ শক্তি বা তাপবিদ্যুৎ যেটা পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ভারতবর্ষ একটা ভালো স্থান নিয়েছে বিশ্বে। সেটা কত? তৃতীয়। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের 86.07 আসে কোথা থেকে? তাপবিদ্যুৎ থেকে। পৃথিবীর মোট বিদ্যুতের 70% তাপবিদ্যুৎ। ভালো করে বোঝো, পৃথিবীর যদি 100 বিদ্যুৎ হয়, তার মধ্যে তাপবিদ্যুৎ হচ্ছে 70%। বাকিটা রয়েছে জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এরকম, কিন্তু 70% তাপবিদ্যুৎ। ভারতের যদি মোট বিদ্যুৎ দেখা হয়, তার মধ্যে 86.0% আছে তাপবিদ্যুৎ। তাহলে বাকি যদি 14% আমি ধরি, অ্যারাউন্ড 14%-এর কিছু রয়েছে আমাদের জলবিদ্যুৎ, আর কিছু রয়েছে পরমাণু বিদ্যুৎ, হ্যাঁ কিনা? বেঙ্গালুরুতে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয়, এটাও ইম্পর্টেন্ট। এই অংশগুলো হয়তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো হায়ার পরীক্ষার ক্ষেত্রে, সেটা সিভিল সার্ভিস থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোর জন্য ইম্পর্টেন্ট, বা ইউপিএসসি লাইক এই ধরনের কোশ্চেন, আমাদের স্টাফ সিলেকশন কমিশন, সেখানে কিন্তু এই ডাটাগুলো কোশ্চেন করে। কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে ভারতের প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় নিম্নোক্ত কোন জায়গায়? উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয়। মণিপুরের লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। লোকটাক হ্রদ নাম শুনেছ প্রত্যেকে? কেইবুল লামজাও জাতীয় উদ্যান রয়েছে। সেই কেইবুল লামজাও জাতীয় উদ্যান যে লোকটাক হ্রদ, সেখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাকে আমরা বলছি লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? মণিপুর। এনটিপিসি অনেকেই পরীক্ষা দিয়েছিলে বা দিয়েছ। এনটিপিসি বা অনেকে পরীক্ষা দেবে বলে হয়তো প্রিপারেশন নিচ্ছ, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেটা 1975 সালে স্থাপিত হয়েছে। ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট। থার্মাল পাওয়ার বললেই তাপবিদ্যুৎ, থার্মাল পাওয়ার বললেই তাপবিদ্যুৎ। ন্যাশনাল থার্মাল পাওয়ার প্রজেক্ট। কেমন? পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র কি কি রয়েছে? ব্যান্ডেল, কলকাতা, দুর্গাপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ, বীরভূম, কোলাঘাট, টিটাগড়, মেজিয়া, সাঁওতালডিহি, গৌরীপুর। কারণ পশ্চিমবঙ্গে কয়লা কিন্তু বিরাটভাবে সমৃদ্ধ, কয়লা রয়েছে, তাই এতগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের পূর্ব মেদিনীপুরে রয়েছে কোলাঘাট। ঠিক আছে, নেক্সট
এরপরে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? ভারতবর্ষের এত পার্বত্য ভূমি রয়েছে, উত্তর দিকে আমরা যদি চলে যাই, সেটা জম্মু কাশ্মীর হোক, লাদাখ হোক, কিংবা হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের বা নর্থ বেঙ্গল, তারপর অরুণাচল প্রদেশ, এত বড় বড় জায়গা রয়েছে, পার্বত্য ভূমি রয়েছে। সেখানে যখন জলভাগ আসছে, সিন্ধু আসছে, গঙ্গা আসছে, ব্রহ্মপুত্র আসছে, কিংবা অন্যান্য এই তিনটে নদীর প্রচুর সহায়ক নদী বা উপনদী রয়েছে, যারা পার্বত্য ভূমি থেকে নিচে নেমে আসছে। আর পার্বত্য ভূমি থেকে নিচে নেমে আসছে মানে কি, উঁচু নিচু জায়গা আসছে এবং প্রচুর জলপ্রপাত তৈরি হয়েছে। জলপ্রপাত মানে উঁচু জায়গা থেকে নদী আসছিল, একটা ফ্ল্যাট নদী আসছিল, হঠাৎ করে পাহাড়টা ওইখানটায় কেটে পুরো নিচে চলে গেছে, অনেকটাই নিচে, ওই উপর থেকে নিচে পড়ছে, বা এরকম করে ঢাল বেয়ে নিচে নামছে। সেই ঢালে যদি খানিকটা জলটাকে আটকে রাখার ব্যবস্থা করা হয় খানিকটা, তারপরে যদি সেই জলটাকে খুব স্পিডে ছাড়া হয় এবং সেখানে একটা চাকা লাগিয়ে দেওয়া হয়, সেই চাকার সঙ্গে তার ফিট করে দেওয়া হয়, তাকে যদি কালেক্ট করার ব্যবস্থা করা হয়, তাহলে ওই চাকা যখন ঘুরছে, জল যখন খুব ফোর্সে নামছে, চাকা যখন ঘুরছে, টারবাইন যেটাকে বলা হচ্ছে, সেই টারবাইন যখন ঘুরছে, সেখানে কি প্রচুর পরিমাণে ইলেকট্রনস তৈরি হচ্ছে। সেই ইলেকট্রনস গুলো কি করে, ইলেকট্রিক ফ্লো করে। আমরা ফিজিক্সে পড়বো সেগুলো। তাহলে এই যে ফ্রি ইলেকট্রনস তৈরি হচ্ছে, ফ্রিকশন তৈরি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের ফলে কি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি জলবিদ্যুৎ। ঠিক আছে। ভারতের প্রথম কেন্দ্র 1897 সালে কোথায়? দার্জিলিং জেলার সিদ্রাপং। ওই যে বললাম, পার্বত্য ভূমি ছাড়া কিন্তু সচরাচর জলবিদ্যুৎ দেখতে পাওয়া যাবে না। যেখানে পার্বত্য ভূমি রয়েছে, অর্থাৎ ভূমির ঢাল রয়েছে, সেখানে কি পাবো আমরা? জলবিদ্যুৎ পাবো। প্রথম কেন্দ্র কোথায়? দার্জিলিং জেলা সিদ্রাপং। দ্বিতীয় কেন্দ্র কোথায়? শিব সমুদ্রম। কোন নদীর উপরে আছে? কমেন্ট করে প্রত্যেকে জানাবে। কোন নদীর উপর আছে শিব সমুদ্রম? একটা জলপ্রপাত। কোন নদীর উপর আছে তোমরা জানাবে। পুনেতে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টার অবস্থিত, পুনেতে পড়ে। এই তিনটে কোশ্চেন, তিনটে নয়, চারটে কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন 1975 সালে স্থাপিত হয়। খুব একটা ইম্পর্টেন্ট নয়। বর্তমানে পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 16% জলবিদ্যুৎ। পৃথিবীতে, ভালো করে মনে করবে, এই জায়গাগুলো ভুলবে না। পৃথিবীতে 16%, ভারতের মোট উৎপাদিত 12.7%। 12.7%। বোঝা গেল? নেক্সট যেটা আমরা শেষ পড়বো সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। ভারতবর্ষে সম্ভাবনা হয়তো খানিকটা থাকলেও খুব একটা বেশি কিন্তু বিদ্যুতে অংশগ্রহণ করতে পারে না পারমাণবিক বিদ্যুৎ, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি। ঠিক আছে। প্রথম বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার ওবলিনস্ক, দ্বিতীয় ক্যালডার হল। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পোর্শন হিসেবে আসে। পৃথিবীর 31টি দেশ পারমাণবিক বিদ্যুৎ তৈরি করে। পারমাণবিক চুল্লির মধ্যে কি করা হয়? নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। সেই নিউক্লিয় বিভাজনের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়। প্রচুর এনার্জি তৈরি হয়। নিউক্লিয় বিভাজন হোক, নিউক্লিয় সংযোজন হোক, প্রচুর এনার্জি ক্রিয়েট হয়। সেই এনার্জিটাকেই আমরা কালেক্ট করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি। 1948 সালে অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি হয়। কে তৈরি করেছিলেন? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, স্ট্যাটিক পার্ট মনে রাখ। সদর দপ্তর কোথায়? মুম্বাই। অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি করেছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, আর তার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, মোস্ট ইম্পর্টেন্ট, পুরোটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, সেটা কি? মহারাষ্ট্রের তারাপুর। মহারাষ্ট্রের তারাপুর। তারা মানে স্টার, হ্যাঁ কিনা? তারা ইংরেজি স্টার। তাহলে সূর্য একটা স্টার, সূর্য একটা নক্ষত্র বা তারা বলতে পারি। জল জল করে জ্বলছে, হ্যাঁ কিনা? জল জল করে জ্বলছে। তাহলে যদি জল জল করে জ্বলে, কিসের জন্য জ্বলছে? সূর্য টুর্য কিসের জন্য জ্বলছে? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন হচ্ছে। তার মানে কি? পারমাণবিক এনার্জি, অ্যাটমিক এনার্জি। সেই জন্য আমরা বলতে, এইটা মনে রাখবো এভাবেই, যে মহারাষ্ট্রের তারাপুর, তারা, তারা কথাটা আসবে আমাদের স্টার হিসেবে। বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে 13য় স্থান অধিকার করে। পারমাণবিক উৎপাদনে কে? ভারতবর্ষ। ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ কি করে? বিশ্বের মধ্যে 13 মানে 13তম, 13তম স্থান অধিকার করে। ভারতের মোট বিদ্যুতের 3%।
মোট বিদ্যুতের 3%। তাহলে একটা পেলাম 86%, একটা পেলাম 12%, আর এটা 3% কাছাকাছি এই জায়গাগুলো। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ। তাহলে আজকে ক্লাসে আমরা কি কি পড়লাম জাস্ট আমরা একটু রিকল করে নিই। আমরা দেখলাম লৌহ আকরিক, সেখানেও আমরা দেখলাম ভূত্বকের 50% লোহা, লোহার আকরিকগুলো পড়লাম, সঞ্চিত লোহার পরিমাণ আর উত্তোলন অনুযায়ী আমরা দেখলাম কে প্রথম কে শেষ। ম্যাঙ্গানিজ, বক্সাইড, তামা আমরা করলাম। নেক্সট আমরা যেটা করলাম অভ্র, চুনাপাথর অধাতব হিসেবে করলাম। তারপরে আমরা শক্তি সম্পদে দুটো পেলাম, একটাকে বলছি প্রচলিত শক্তি, একটা অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি মানে পুনর্নবীকরণ যোগ্য নয়, তাকে আমরা তৈরি করতে পারি না। অপ্রচলিত শক্তি মানে যাকে আমরা তৈরি করতে পারি, যেটা নিঃশেষ হয় না, পৃথিবী ধ্বংস হলে তবেই নিঃশেষ হয়, সেরকম আমরা পেয়েছি। প্রচলিত শক্তির মধ্যে আমরা কিছু খনিজ পদার্থ পাই, যেমন কয়লা, খনিজ তেল অ্যান্ড প্রাকৃতিক গ্যাস। কয়লার ব্যবহারগুলো আমরা সুন্দর করে দেখলাম, কিভাবে কি কয়লা কোথায় পাওয়া যায়, কিভাবে ব্যবহৃত হয়, কত ধরনের কয়লা রয়েছে, এবং ভারতবর্ষ কয়লার বিচারে বা কয়লার সঞ্চয়ে বা সেখান থেকে শক্তি উৎপাদনে ভারতের স্থান বা ভারতের স্ট্যাটাস আমরা দেখলাম। নেক্সট আমরা দেখলাম আমাদের খনিজ তেল, ভারতবর্ষে কিভাবে খনিজ তেল কোথায় কোথায় উৎপন্ন হয়, যদিও বা ভারতবর্ষে খনিজ তেলের ভান্ডার অতীব সীমিত। প্রাকৃতিক গ্যাস, সেটাও দেখবো ভারতবর্ষে খুব কম পরিমাণে রয়েছে, কিন্তু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে প্রাকৃতিক গ্যাসগুলো সুন্দর করে আমরা পাই। ঠিক আছে, এই গেল প্রাকৃতিক গ্যাস। এরপরে যদি আমরা দেখি তাপবিদ্যুৎ, তাপবিদ্যুৎ মানে বিদ্যুৎ শক্তি। এবার আমরা শক্তি পাচ্ছি, খনিজ পদার্থগুলোকে দেখলাম সেখান থেকে কি ধরনের শক্তি পাচ্ছি। তাপবিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি? তাপবিদ্যুৎ যদি আমরা দেখি কয়লা থেকে, খনিজ তেল থেকে আমরা তাপবিদ্যুৎ পাচ্ছি, প্রাকৃতিক গ্যাস থেকে তাপবিদ্যুৎ পাচ্ছি, কিংবা প্রাকৃতিক গ্যাস বেসিক্যালি আমরা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্য এগুলো সবগুলোকে আমরা জ্বালানি, জীবাশ্ম জ্বালানি বলি। নেক্সট জলবিদ্যুৎ, আমরা তাপবিদ্যুৎ থেকে কত শতাংশ ভারতবর্ষে পাচ্ছি? প্রায় 85%, তোমরা ধরে নাও 85%। আর এখান থেকে জলবিদ্যুৎ থেকে পাচ্ছি 12%, আর পারমাণবিক বিদ্যুৎ থেকে পাচ্ছি 3%। এই 100%-এর মধ্যে ভারতবর্ষের শক্তির বন্টন। বোঝা গেল? আর তাপবিদ্যুতের মূল যে অংশটা প্রায় 55 থেকে 60% কয়লা থেকেই আসে। ওকে, তাহলে সবাই আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। এবার কিছু ফ্যাকচুয়াল ডাটা আছে যেগুলো তোমরা খানিকটা মনে রাখার চেষ্টা করবে। আমি একদম টু দি পয়েন্টে করে দিয়েছি, এর বাইরে তোমরা একেবারেই করার দরকার নেই, একেবারে করার দরকার নেই। যারা করতে চাও করতে পারো, কিন্তু যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বেশি হিজিবিজি তো পড়ে লাভ নেই, কারণ আমাদের এখনো অনেকটা লম্বা পথ বাকি আছে। এইটা সবে জিওগ্রাফি শেষের দিকে যাচ্ছে। এরপরে আমরা শিল্পাঞ্চলটা শেষ করব, তারপরে পরিবহন দিয়ে আমরা ভারতের ভূগোল, তারপরে আমরা তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোলে 4-5টা ক্লাসে পশ্চিমবঙ্গটা শেষ করব, তারপরে পুরো ইতিহাস চলবে এখন 12-13 দিন, 14 দিন, 15 দিন ধরে। তারপরে পলিটি একটু জানবো, আবার ইকোনমি একটু জানবো। একদম এক্সাম পলিটি হয়তো 4-5টা ক্লাস হবে, আর এক্সামের ইকোনমির জন্য 3-4 বা 4টে ক্লাস হবে, কি 5টা ক্লাস হবে। তোমাদের একদম পরীক্ষার 10 দিন আগে শেষ হয়ে যাবে। তার সঙ্গে একেবারে প্যারালালি সুন্দর করে সায়েন্সের ক্লাসগুলোও আমি শেষ করে দেবো। তো তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগলে লাইক করবে, তোমাদের এনকোয়ারি থাকলে কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবার সাফল্য কামনা করি। আজকে এখানেই শেষ করছি, টাটা।